খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 7 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। জেলায় জেলায় বাজবে সাইরেন। রাজ্যের কোথায় কোথায় মানুষ হবেন সতর্ক, দেখুন তালিকা। আমরা শান্তি চাই। মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্ত 286 পরিবার পিছু 1,20,000-এর চেক মমতার। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। পার্থ অর্পিতার পর এবার তারক শতরূপা। ওষুধ কেলেঙ্কারিতে উত্তাল বারুইপুর। বিএসএফ না থাকলে অশান্তিকারীরা পুলিশকে শেষ করে দিত। মুর্শিদাবাদে স্থায়ী বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর। পেহেলগাঁও হামলার 3 দিন আগেই জানতেন মোদি বাতিল করেন কাশ্মীর সফর, অভিযোগ খড়গের। ভারত হামলা করুক পাকিস্তানে, আমরা সাহায্য করব ভারতকে। কোরআন হাতে বিস্ফোরক পাকিস্তানি ইমাম। সুতি, ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন মহকুমা অফিস গঠন করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করতে পারলেন না হিংসা কবলিতদের একাংশ, পুলিশের সামনেই উগরে দিলেন ক্ষোভ। নদিয়া জেলায় নৃশংসতা, কন্যা সন্তান হওয়ায় সদ্যজাতকে কুয়োয় ফেলে খুনের চেষ্টা, আতক বাবা। চাইলেই জেলে ঢোকাতে পারে। মুর্শিদাবাদের ঘটনায় প্রতিবাদ করে গ্রেপ্তারের আশঙ্কা, ভয় কার্তিক মহারাজ। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। 1971-এর পর 2025, 71-এর যুদ্ধের সময় অসামরিক মহড়া চালিয়েছিল ভারত। পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের অবনতির মাঝে ফের দেশ জুড়ে অসামরিক মহড়া। দেশের একাধিক রাজ্যে বুধবার সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়া চলবে। নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয়, কিভাবে উদ্ধার কার্য চালানো হবে, জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই সব বিষয়ও। এই মহড়ায় অংশগ্রহণ করবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, সাধারণ শিক্ষার্থী সহ অনেকেই। প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল এবং কলেজ পড়ুয়াদের। 27টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে, দিল্লি সহ ভারতের মোট 259টি জায়গায় বুধবার অসামরিক মহড়া হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল, তালিকায় কি রয়েছে বাংলা? থাকলে বাংলার কোন কোন জায়গা? স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় রয়েছে বাংলার 31টি জায়গা: কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ, বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফরাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মহড়ার সময় সাধারণকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয় কি নয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুতির সাজুর মোড় থেকেই শুরু হয়েছিল অশান্তি। মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্ত 286 পরিবার পিছু 1,20,000 টাকার চেক দেওয়া হয়। সুতির সভাস্থল থেকেই মুখ্যমন্ত্রী জানান, আজ ধুলিয়ানে গেলাম, 400 পরিবারের সঙ্গে দেখা হয়েছে। 280 পরিবারকে 1,20,000 টাকা করে দিয়েছি। যাদের আরও ক্ষতি হয়েছে তাদের টার্ম লোন দেওয়া হবে। মুর্শিদাবাদে 167 প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করা হলো। মঙ্গলবার কাপ্টারে মুর্শিদাবাদের শামসিরগঞ্জ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখানে বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন তিনি। সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভার মঞ্চে আসেন শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবার। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ, বয়স 37। তার বাড়ি তেহট্টের পাথরঘাটায়। উধমপুরে তল্লাশি অভিযানের সময় সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ। তার পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।
পাশাপাশি শহীদ ঝন্টু আলী শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়া হয় সরকারের তরফে। সোমবার মুর্শিদাবাদ পৌঁছে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। বাইরে থেকে লোক এনে ধর্মের নামে কেউ কেউ ভুল কথা প্রচার করছে, তার জন্য মানুষ প্ররোচিত হয়েছে। সেই কারণেই এমন ঘটনা। মমতা স্পষ্ট জানান, মুর্শিদাবাদের প্রকৃত তথ্য তার কাছে আছে, দ্রুতই সত্য সামনে আসবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সুতির প্রশাসনিক সভা থেকে পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিএসএফ জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হলো 10 লক্ষ টাকার চেক। এখন থেকে তিনি কৃষ্ণনগর পুলিশ জেলায় হোমগার্ড পদে কাজ করবেন। জওয়ানের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, যারা দেশের জন্য কাজ করে ওনারা আমাদের গর্ব। ঝন্টু আলী শেখের বাড়ি তেহট্টের কৃষ্ণনগরে। ওনার স্ত্রী এবং ছেলে হায়দ্রাবাদে থাকত। ওরা রাজ্যে ফিরে এসেছে। এখন থেকে আমাদের সরকার সব সময় পরিবারের একজন হিসেবে ওদের পাশে থাকব। আমরা কথা দিলে কথা রাখতে জানি। উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে মৃত্যু হয় নদিয়ার তেহট্টের বাসিন্দা বিএসএফ জওয়ান ঝন্টু আলী শেখের। নিহত জওয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির সভা থেকে এদিন কথা রাখলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানায় চাঞ্চল্যকর প্রতারণা কাণ্ডের পর্দাফাঁস। নামী ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে প্রায় 16 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে নাগের বাজারের বাসিন্দা তারকনাথ ভট্টাচার্য এবং তার বান্ধবী শতরূপা সর্দারের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত 3 বছর ধরে বারুইপুরে সস্তা সুন্দর নামে এক সংস্থার হয়ে ওষুধ সরবরাহের নামে তারকনাথ নানা কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু বাস্তবে ওষুধের কোনো সরবরাহ হয়নি। প্রথমে বারুইপুর থানায় প্রতারণার অভিযোগ দায়েরের পর 6 মার্চ নাগেরবাজার এলাকা থেকে তারকনাথকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে 11 লক্ষ টাকার সোনার গয়না, একটি বিলাসবহুল বাড়ি এবং প্রায় 1 কোটি টাকার ওষুধ উদ্ধার করা হয়। এরপর তারকনাথকে পুলিশি হেফাজতে নিয়ে লাগাতার জেরা করলে উঠে আসে তার বান্ধবী শতরূপা সর্দারের নাম। সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ তাকে গল্ফগ্রিন এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে 16.5 লক্ষ টাকার নগদ, 40 লক্ষ টাকার সোনার গহনা, 4 চাকা একটি গাড়ি। শতরূপা পেশায় আগে এক বারে ফিঙ্গারের কাজ করতেন। সেখানেই তার আলাপ হয় তারকনাথের সঙ্গে। সূত্রের খবর, পার্থ অর্পিতা জুটির ছায়া পড়েছে এই প্রতারক যুগলের জীবনযাত্রাতেও। দামি গয়না, গাড়ি, নগদ টাকা সব মিলিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন তারা। এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ আরও তদন্ত শুরু করেছে। তাদের সন্দেহ, এই প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারে আরও কয়েকজন। জিজ্ঞাসাবাদ করে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। বিএসএফ না থাকলে মুর্শিদাবাদের অশান্তিকারীরা পুলিশকেও শেষ করে দিত, ভয়ঙ্কর দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, বিএসএফ যদি না থাকতো তাহলে পুলিশই শেষ হয়ে যেত। মুর্শিদাবাদের অশান্তিতে 35 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশদের শেষ করে দিত অশান্তিকারীরা। মুর্শিদাবাদের স্থায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবি তুলেছেন তিনি। আপাতত 15 মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু শুভেন্দুর দাবি স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই চান যাতে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, কারণ পুলিশে ভরসা রাখতে পারছেন না এলাকার মানুষ। মুর্শিদাবাদের অশান্তিতে প্রথম থেকে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছিল বিএসএফ এই অশান্তি রুখতে ব্যর্থ হয়েছে, কারণ সীমান্তবর্তী এলাকাগুলিতেই বেশি অশান্তি হয়েছে আর বহিরাগতরা বাইরে থেকে এসে অশান্তি পাকিয়ে চলে গিয়েছে। সেক্ষেত্রে বিএসএফ এর একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবারও কুণাল বলেন, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয়, হামলা চালায়, দায়িত্ব বিএসএফ এর। সেটা দেখতেই অমিত শাহ
ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল বিএসএফ, যারা নিজেদের দায়িত্ব 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করে নিয়েছে। তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তার বদলে বিজেপিকে খুশি করার মতো ইঙ্গিতপূর্ণ কলুষিত করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা, কিন্তু শুভেন্দু সভায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করলেন। জম্মু কাশ্মীরে সম্ভাব্য জঙ্গি হামলার আগাম খবর গোয়েন্দা সূত্র মারফত 3 দিন আগে পেয়েছিলেন মোদি। সেই কারণে তিনি নিজের কাশ্মীর সফর বাতিল করে দেন। এমন বিস্ফোরক অভিযোগটি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। খার্গের দাবি, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটার 3 দিন আগেই গোয়েন্দা সূত্র মারফত এই খবর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয়। এই প্রসঙ্গে খার্গে আরও বলেন, একটি গোয়েন্দা ব্যর্থতা যে রয়েছে, সরকার সেটি নিজেই মেনে নিয়েছে। যদি তারা এটি আগে থেকেই জানতো, তবে কেন কিছু করেনি? আমি জানতে পেরেছি যে হামলার 3 দিন আগে প্রধানমন্ত্রী মোদির কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল এবং তারপরেই তিনি তার কাশ্মীর সফরের কর্মসূচি বাতিল করেছেন। আমি এটি একটি সংবাদপত্রেও পড়েছি। সূত্রের খবর, 24 এপ্রিল এক রুদ্ধদ্বার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার পেহেলগাঁও সন্ত্রাসী হামলার সময় নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার করেছিল। বিরোধী নেতাদের প্রশ্নের জবাবে সরকার এও জানিয়েছিল যে অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের কাছে বৈশরণ এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। পাকিস্তানের ভিতর থেকেই উঠছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সুর। এবার ভাইরাল হলো এক পাঠান ইমামের বক্তব্য। সেখানে তিনি কোরআন হাতে শপথ করে বলেন, পাক সেনার বর্বরতার বিরুদ্ধে তারা ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত। এই ইমাম বলেন, পাকিস্তানে যদি ভারত হামলা করে, তাহলে আমি কোরআন হাতে শপথ করে বলছি, আমরা ভারতের সেনাকে সাহায্য করব, পাকিস্তানের সেনাকে নয়। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় ভিডিওটি। তিনি আরও বলে, যখন আমি জেলে ছিলাম, আমরা প্রার্থনা করতাম যেন ভারত পাকিস্তানের ওপর হামলা করে। আমরা বন্দীরা বলতাম, ভারতের সেনার সঙ্গে থাকব, পাকিস্তানের সেনার সঙ্গে নয়। এই বক্তব্য শুধু রাজনৈতিক বিক্ষোভেই নয়, স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে পাঠান সমাজের দীর্ঘস্থায়ী ক্ষোভ। তার কথায়, পাকিস্তান আমাদের নিজেদের মাটিতেই অত্যাচার করেছে, এখন তারা আশা করে আমরা তাদের হয়ে পাকিস্তান জিন্দাবাদ বলব। ইমাম জানান, সোয়াট এবং বালাকান্দ এলাকার প্রতিটি পরিবার কমপক্ষে 2-3 জন আত্মীয় হারিয়েছে পাকিস্তানি সেনার নিপীড়নে। তিনি আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করেন, যত কষ্ট পাঠান শিশুরা পেয়েছে, পাক সেনাও যেন সেই পরিমাণ যন্ত্রণা অনুভব করে। এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে জঙ্গি নিধনের নামে নিরপরাধ পাঠানদের ওপর নিপীড়নের অভিযোগ। বিশেষ করে পাকিস্তানি পাঞ্জাবিদের সঙ্গে পাঠানদের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে এটি পাকিস্তানের ভেতরের বিদ্রোহের বার্তা দিচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি কিছু অংশের জনসমর্থনকে প্রকাশ করছে। 3 দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সতীর ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান থেকে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন মহকুমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে মুর্শিদাবাদে। এছাড়াও মুর্শিদাবাদে 175টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য 12 কোটি টাকা বরাদ্দ করা হবে। মুর্শিদাবাদে উন্নয়নের জন্য মোট 718 কোটি টাকা প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপি কিংবা কোনো মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন, তাতে আমি খুশি হব। হিংসা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামসেরগঞ্জে হিংসা আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন মমতা। বিডিও অফিসে আক্রান্তদের ত্রাণ বন্টন করা হয়। এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার অভিযোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান হিংসা কবলিতদের একাংশ। তাদের বক্তব্য, তারা ক্ষতিগ্রস্ত। মমতার সঙ্গে দেখা করানোর নাম করে তাদের নিয়ে গিয়েও মুখ্যমন্ত্রীর সামনে পর্যন্ত তাদের পৌঁছতে দেওয়া হয়নি। পুলিশের সামনেই সেই ক্ষোভ উগরে দিয়েছেন আক্রান্তদের একাংশ। মুর্শিদাবাদে গত 12 তারিখের হিংসায় আক্রান্ত হয়ে ওনাদের কেউ হারিয়েছেন বাড়ি,
কেউ বা ঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরে। পুলিশের অভয় পেয়ে তারা বর্তমানে বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাদের এলাকায় যাচ্ছেন শুনে আরও খানিকটা আশ্বস্ত হয়েছিলেন তারা। ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি তাদের অবস্থার কথা শোনাবেন, কিন্তু সেটা হলো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা। এক বয়স্ক মহিলা বলেন, আমার হাঁটুতে ব্যথা, অত হাঁটতে পারি না। আমি পুলিশকে বললাম আমাদের যেতে দাও, তাও যেতে দিল না। আরেক মহিলা বললে, আমাদের ওখানে গিয়ে পুরা ছাই কেন দেখা হলো না? পুলিশ আমাদের এপাশে আসতেই দিল না, আমরা ক্ষতিপূরণও দেয়নি। কন্যা সন্তান হওয়ায় সদ্যজাতকে কুয়োতে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ দম্পতির, আটক বাবা। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার বেলপুকুর কলোনি পাড়ায়। খুনের চেষ্টার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিত্যানন্দ দত্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিত্যানন্দ পেশায় টোটো চালক। তার প্রথম পক্ষের স্ত্রী এবং এক ছেলে আছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রায় দিন স্ত্রীকে মারধর করতেন তিনি। অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম পক্ষের স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান। সেই সময় মায়া রায় নামে এক বিবাহিত মহিলাকে বাড়িতে নিয়ে এসে থাকতে শুরু করেন। ওই মহিলার প্রথম পক্ষের 2 পুত্র সন্তান রয়েছে। পরে আরও 2টি কন্যা সন্তান হয়। এরপর রবিবার ভোর রাতে বাড়িতে আবারও একটি কন্যা সন্তান হয় তার। অভিযোগ, কন্যা সন্তান হওয়ায় সদ্যজাতকে কাপড়ে মুড়ে বাড়ির পিছনের একটি কুয়োয় ফেলে দেন তারা। সকালে ওই ব্যক্তি তার বৌদিকে জানান, কন্যা সন্তান হওয়ায় সদ্যজাতকে কুয়োতে ফেলে দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই পরিবার এবং প্রতিবেশীরা কুয়ো থেকে সদ্যজাতকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশাকর্মীরা। তারা ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন। ওই শিশুটি বর্তমানে কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুবুলিয়া থানার পুলিশ। তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ আশঙ্কা করছেন, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ভীত নন বা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন না। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে অভিযোগ করেন কিছু ব্যক্তি অশান্তির প্ররোচনা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। সেদিন সন্ধ্যায় শ্যামনগরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কার্তিক মহারাজ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন ভারত সেবাশ্রম ভালো কাজ করে, আবার অন্যদিকে বলছেন দাঙ্গা করে। যদি কোথাও এমন প্রমাণ থাকে তা পেশ করুন। আমি কোনো দিন দাঙ্গা করি না, বিদ্যুৎ বন্ধ রাখার ক্ষমতাও আমার নেই। তিনি আরও বলেন, আমি একজন সন্ন্যাসী, আমি ভয় পাই না। তবে মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান, চাইলে মুহূর্তেই আমাকে গ্রেফতার করাতে পারেন, কারণ আমি প্রতিবাদ করছি। যেখানেই যাচ্ছি মানুষ আমার পাশে থাকছে। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, মুর্শিদাবাদে কে অশান্তি করিয়েছেন তার প্রমাণ রয়েছে আমার কাছে। আরও কিছু প্রমাণ হাতে এলেই তা প্রকাশ্যে আনব। যদিও মুখ্যমন্ত্রী কোথাও সরাসরি কার্তিক মহারাজের নাম নেননি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে জল্পনা তুঙ্গে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।